যে কথা দেখে আমার ভীষণভাবে আমার মনটা আক্রান্ত হয়েছে, আমি ব্যথিত হয়েছি যে আমরা আজকে কোথায় আছি, কিভাবে মমতা ব্যানার্জি আমাদের সাথে গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার করছে। আমি একটা ভিডিও দেখে প্রচণ্ডভাবে আমি কষ্ট পেয়েছি। ওই মুফতি সাহেব, ওই মাওলানা সাহেবের কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে। আরে মাওলানা সাহেবের অপরাধটা কি, মুফতি সাহেবের অপরাধটা কি? মমতা ব্যানার্জির দেওয়া ২৫০০ টাকা গ্রহণ করেনি, মমতা ব্যানার্জির দেওয়া মিথ্যা প্রতিশ্রুতিকে গ্রহণ করেনি, মমতা ব্যানার্জির দেওয়া ওই জগন্নাথ ধামের প্রসাদ গ্রহণ করেনি। সেই জন্য ওই মাওলানাটাকে কোমরে দড়ি বেঁধে আজকে তুলল কোটে। আপনারা বোঝার চেষ্টা করুন, আপনার মুসলিম সমাজে, আপনার হিন্দু সমাজে কোনো পুরোহিতের সাথে, কোনো মাওলানার সাথে এতটা বড় করার সাহস মমতা ব্যানার্জি কি করে দেখাচ্ছে? প্রশ্ন করতে হলে তাহলে উত্তর দিতে পারে তৃণমূলের নেতারা। এখন তো পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তাদেরকে বলবো ওই বুদ্ধ ওই কথা আমাকে শিখাতে যেও না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও আমি জানি কার আন্ডারে কখন থাকে আর কে কার জুতো চেটে চলে কোন পুলিশ, সেটা আমি ভালো করে জানি। শুনেন, আপনাদের বলে রাখি, খাতাই কলমে নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেও প্রত্যেকটা থানার ওসিআইসি আমার সাথে যদি চ্যালেঞ্জ করেন 90% ওসিআইসি সেই পুরাতন দলে যারা আছে, সরকার চালাচ্ছে, তাদের গুলামতি করছে, একথা বলে যাচ্ছি। কিন্তু আপনাদের জানতে হবে, ভাবতে হবে, ওই মাওলানা সাহেব রাতে যখন শুয়েছিল এতটুকু পর্যন্ত সময় দেয়নি। ও একটা জামা পরবে, ভেতরে একটা গেঞ্জি পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে। আমি বিশ্বাস করুন, আমি আর থাকতে পারিনি যে আমাদের নেতা কি হবে, আগামী দিন আমাদের হয়ে কথা কে বলবে? রোহিত বমুলাকে এরাই খুন করেছে, চুনি কোটালকে এরাই খুন করেছে, আর আজকে মাওলানাটাকে ওই রকম ভাবে মুফতিটাকে তুললো। পশ্চিম বাংলার এত মুসলমানদের নেতা কোথায় গেল? তাদের মুখে কথা নেই কেন? বিশ্বাস করুন, আমি মাথা ঠিক রাখতে পারছি না যে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা। আপনারা আমাকে বিজেপির দালাল বলছেন, আর আজকের দিনে একটা মুফতি সাহেবকে কোমরে দড়ি বেঁধে কোটে তুলছে, আপনাদের মুখে কথা নাই। আর কবে আপনারা কথা বলবেন? বাবার সময় এসেছে, প্রতিনিধি তৈরি করুন, আপনারা কথা বলবে। বিকাশ স্যারকে বিধানসভায় পাঠান, তাপস দাকে পাঠান, শামসুর স্যারকে পাঠান, প্রিয়াঙ্কাকে পাঠান, ওই মীনাক্ষীদিকে পাঠান, আপনার হয়ে কথা বলবে। না হলে দিন আসছে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, আপনার হয়ে কিন্তু কেউ কথা বলবে না। ভাবতে পেরেছেন কোন জায়গায় দাঁড়িয়েছি আমরা? আমার একটা মুফতি সাহেবকে প্রার্থীর গুলি মারো, ও প্রার্থী ওরকম হাজারো প্রার্থী এসে যাবে, হাজারো প্রার্থী এসে যাবে। প্রার্থী নিয়ে আমি একবারের জন্য ভাবি না। ওকে জেলে রেখেই নমিনেশন করে দেখিয়ে দেবো নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ক্ষমতা কত আছে। ওকে আটকানো হচ্ছে, তো ওকে আটকানো হচ্ছে যাতে ও নমিনেশন না করতে পারে। কিন্তু আমি আপনাদের বলছি, ওকে জেলে রেখেই আমি নমিনেশন যদি না করাতে পারি, তখন বলবেন ভাইজান আপনার রাজনৈতিক ক্ষমতা কমে গেছে, আমি করে দেখিয়ে দেবো। কিন্তু আমার প্রশ্ন এটাই, আপনার হয়ে বলার লোক কোথায়? আজকে যে অন্যায়টা করলো, এটা কি ভালো ভেবে নেবেন আপনি? আপনারা বলুন, যা আপনারা আওয়াজ দিয়ে বলুন, আপনারা আজকে কোথায়? যারা বিভিন্ন ইস্যুতে উত্তরপ্রদেশে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, অসমে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, উড়িষ্যাতে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, আর আমার বাংলায় মুফতি সাহেব ইসলামিক স্কলারকে একজন সমাজ বিরোধীদের মতো ট্রিট করা হচ্ছে। ভাই, ও তো আর হ্যাবিচুয়েট আপনার অপরাধী নয় যে ও পালিয়ে যাবে। যথেষ্ট রেপুটেশন আছে, যথেষ্ট সম্মান আছে, তাকে খালি অর্থাৎ জামা পরার পর্যন্ত টাইম দেয়নি। কে বলতে পারে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আছে? অত সহজ নয়। ভিডিও আমার কাছে আছে, একটাও সেন্ট্রাল ফোর্স গিয়ে কিন্তু ওর বাড়ির দরজা ভাঙেনি, সে ভিডিও আমার কাছে আছে। সেই ভিডিও আছে, যে কটা গিয়ে দরজা ভেঙেছে কে আপনার হাতে দিয়ে শাবল দিয়ে, সবটাই কিন্তু আমার দিদিমণির পায়ের জুতো চটি চাটা পুলিশ ছাড়া আর কেউ নয়। গত রাত্রে আপনারা জানেন মালদা বিডিও অফিসের সামনে একটা দুর্ঘটনা ঘটেছে। মালদা বিডিও অফিসের সামনে কিছু আতঙ্কিত মানুষ জড়ো হয়েছিল, শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ করছিল যে আমাদের অন্যায়ভাবে ভোটার লিস্ট থেকে ভোটকে ডিলিট করা হয়েছে, আমাদের নামকে ফিরিয়ে দিতে হবে। এই ডেমোক্রেটিক রাইট আছে, এই ডেমোক্রেসিতে প্রত্যেকের রাইট আছে। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান প্রোটেস্ট।
আপনার অধিকার আছে, আপনি প্রোটেস্ট করতে পারেন। দুর্ভাগ্য, আমার কাছে ভিডিও আছে, বারবার মাইকে ওখানে আওয়াজ করায় বলা হয়েছে কেউ কারো প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করুন। তাই ওখানে নারী পুরুষ নির্বিশেষে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল। কিন্তু ওখানে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করতে হবে, সারা রাজ্যে শীতলকুচির মতো আওয়াজ ছড়িয়ে দিতে হবে। বিজেপি তৃণমূল মিলে যেভাবে শীতলকুচিতে হিংসা তৈরি করে সারা রাজ্যের মানুষের ভোট চুরি করেছে, সে বকলমে ভোট চুরি করেছে, সেই ভোট চুরি করতে হবে। কারণ মানুষ এখন মাইন্ড সেট আপ করে নিয়েছে, যেখানে খাম চিহ্ন আছে খাম চিহ্নে ভোট দেবে, যেখানে কাস্তাতুরি তারা চিহ্ন আছে তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের অর্থে এই জোট লড়াই করছে, এই জোটকে ভোট দিতে হবে। তৃণমূলের ইন্টারনাল সার্ভে থেকে সেটা জানতে পারছে যে তারা সরকার গঠন করতে পারছে না, আর বিজেপি 70-এর বেশি আর উঠতে পারছে না। 77টাও সর্বোচ্চ হয়ে গেছিল, আর সেখানেও তারা অ্যাচিভ করতে পারছে না। দুটো দলই আতঙ্কিত, সেই জন্য সুকৌশলে হঠাৎ লাঠিচার্জ করতে শুরু করে দিল। লাঠিচার্জ করা শুধু নয়, এরকম অভিযোগ বিডিওর গাড়ি অনেক ওখানে আন্দোলনরত মানুষের বুকের ওপর দিয়ে শরীরের ওপর দিয়ে নিয়ে চলে গেল, একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিল। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি। ওখানে আমরা জোটের আইএসএফের খামচিহ্নের প্রার্থী আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলতে চাইছি। একটু অনুরোধ করছি আপনাদের একটু শোনার চেষ্টা করবেন। এতক্ষণ যে কথা বলেছি স্যার তার হচ্ছে অ্যাকচুয়াল মূল্যায়নটা কী হবে সেটুকু আপনাদের বলার চেষ্টা করছি আমি। তাই ওখানে জোটের প্রার্থী আছে আমাদের মৌলানা মোহাম্মদ শাহজাহান আল কাদেরি আল আশরাফি, তিনি ওখানে কন্টেস্ট করছেন। রাতের অন্ধকারে রাত 2টা থেকে 2:30টা তার বাড়ির দরজায় পুলিশ গিয়ে অত্যাচার করে, পুলিশ গিয়ে শাবল দিয়ে দরজা ভেঙে তাকে তুলে নিয়ে তার 2 সন্তানকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করেছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, যখন এই বিডিও অফিসের সামনে প্রোটেস্ট হচ্ছিল, বিডিওর গাড়ি যখন মানুষের বুকের ওপর দিয়ে চলে যাচ্ছিল, মানুষকে মেরে দেওয়ার চেষ্টা করছিল, মারা গেছে কি আমার কাছে এখনো তথ্য নয়, কিন্তু অ্যাটেম্প টু মার্ডার যখন হচ্ছিল সেই সময় ওই মৌলানা সাহেব, ওই মুফতি সাহেব, ওই ইসলামিক স্কলার এবং আইএসএফের প্রার্থী সেই সময় কিন্তু জলসা করছিলেন। রাত 2টোর সময় তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল। আমার বলার বক্তব্য এটাই, আমি আজকে তখন পর্যন্ত আমি অত পাত্তা দিইনি, কারণ এতটুকু জানি রাজনীতির ময়দানে এসেছে, চোখে চোখ রেখে লড়ে নেব, তুমি ওকে জেলে রাখবে। আমরা হাজার হাজার লাখো লাখো মুফতি মাওলানা শাহজাহান আল কাদেরি আল আশরাফি হয়ে মানুষের কাছে ভোট চাইবো, ও জেলে থাকলেও ওকে জিতিয়ে আমরা আইনসভার মধ্যে পাঠাবো, এই কনফিডেন্স আমাদের আছে। তখনও পর্যন্ত কিন্তু মানসিকভাবে আমি বিধ্বস্ত হয়নি, একটু রেগেও যায়নি, কারণ আমি আইনি লড়াই করব। সাথে সাথে আমাদের বামের যে বন্ধু আছে মালদা জেলার, তাদেরকে ফোন করা হলো, তাদের আজকে নমিনেশন ছিল, নমিনেশন সেলে তারা কিছু ব্যস্ত ছিল এবং কিছু অ্যাডভোকেট প্রোভাইড করেছিলেন। আমরা কিছু অ্যাডভোকেট দিয়ে প্রায় 11-12 জনের অ্যাডভোকেটের টিমে আমরা যেন আইনি লড়াই করব, যা হবে আইনে বুঝে নেব। এখন পর্যন্ত ঠিক ছিল। তাহলে বলুন আপনারা, এখনও যদি মনে করেন যে এখনও নওশাদ সিদ্দিকীদের হাতকে শক্ত করা দরকার নয়, বিকাশ স্যারেদের হাতকে শক্ত করব না, আমি আপনাদের বলি, হ্যাঁ, অস্বীকার করার জায়গা নয় যে বিগত যত সরকার গিয়েছে ক্রমশ শোষণ হয়েছে, কিন্তু এতটুকু আপনি দেখাতে পারবেন না বিগত 34 বছরের সরকারে গিয়ে তারা এই ধরনের অন্যায় কাজ, একটা মুফতি সাহেবের কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে অন্যায়ভাবে, অতটুকুই অপরাধ যে মমতা ব্যানার্জির কাছে সে বশ্যতা স্বীকার করেনি। দেখাতে পারবেন আপনারা? বোন দেখাতে পারবেন? তাই আমি বলবো আপনাদের বোঝার টাইম এসেছে। আপনাদের হয়ে লড়াই করবে কে? আজকে চুনি কোটাল আজকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল কেন জানেন? ও আদিবাসী লোধা সবর জাতির মেয়ে, লোধা সবর জাতির মেয়ের সর্বপ্রথম তিনি গ্র্যাজুয়েশন পাস করেছিলেন, ওটাই অপরাধ হয়ে গেছে। ওদের কাছে কথা হচ্ছে লোধা সবর জাতি পড়াশোনা করবে না। রোহিত ভেমুলাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল কেন জানেন? রোহিত ভেমুলা পিছড়ে বর্গের, হায়দ্রাবাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পিছড়ে বর্গের ছেলে পড়াশোনা করবে, ওরা সহ্য করতে পারেনি। তাই আজকের দিনে বলছি, আপনার হয়ে লড়াই করবে কে? আপনার বিপদের পাশে থাকবে কে? আপনার জন্য কথা বলবে কে? আপনার জন্য আইনি লড়াই করবে কে? আপনার জন্য আইনসভার মধ্যে কে কথা বলবে? আপনার হয়ে কে আওয়াজ তুলবে? যদি মনে করেন যে আমার হয়ে আওয়াজ তৃণমূলের তুলবে, যদি মনে করেন আপনার হয়ে আওয়াজ এই যেখানে তৃণমূলের প্রার্থী তুলবে, আপনার হয়ে আওয়াজ মমতা
ব্যানার্জি তুলবে, তাহলে আজকের এই ভিডিওটা একটু চোখ খুলে দেখে নেবেন। যদি মানুষের মানুষত্ব আপনাদের থাকে, আমি আপনাদের বলছি ভিডিওটা দেখে আর মৌলানা সাহেবের পরিচয়টা দেখে, যত বড় একজন ইসলামিক স্কলার, সে যখন বক্তব্য দেয় হাজারো হাজারো লাখো লাখো মানুষ চুপচাপ তার বক্তব্য শুনে, অত বড় একটা স্কলারকে যদি এই ধরনের আচরণ এই মমতা ব্যানার্জি করে, তাহলে আপনাকে গরু ছাগলের থেকে খারাপ আচরণ করবে। এটুকু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের বলছি সচেতন হন। এখনো বলছি পায়ের নিচে যতটুকু মাটি আছে শক্ত করুন, নাহলে এমন দিন আসবে চোখ থেকে পানি নয়, চোখ থেকে রক্ত বার হবে। আপনার পাশে দাঁড়াবার মতো কাউকে খুঁজে পাবেন না। এখনো বামপন্থীরা আছে, এখনো আইএসএফ আছে। আপনাদের জন্য রাজনৈতিকভাবে শক্তি সঞ্চয় করতে চাইছি আমরা। রাজনৈতিকভাবে রাজনৈতিক কাজের মোকাবেলা হবে এমন কোনো আর্টিকেল নাই। বিএনএস বা বিএনএনএসএস যেটা নতুন আইন তৈরি হয়েছে, সেখানে বলা আছে সর্বোচ্চ যদি মনে হয় লোকটা পালাতে পারে বা এই ধরনের কোনো কনস্পিরেন্সি করতে পারে, খুব বেশি হলে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু আইনে কোনো জায়গায় বলা নাই তার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। সম্পূর্ণরূপে তার প্রাইভেসিতে আঘাত দেওয়া হয়েছে, তার আইন বহির্ভূত কাজ করা হয়েছে। সম্পূর্ণরূপে তার উপর অন্যায় অনৈতিকভাবে এই অত্যাচার করা হয়েছে। একজন মুফতি সাহেব একজন ইসলামিক স্কলারকে যদি এইরকম করে, তাহলে সাধারণ একজন দলিত আদিবাসী মুসলমানকে পায়ের নিচে ফেলে কুচিলাবে। যদি এখনো মনে হয় যে মমতা ব্যানার্জি আপনাকে উদ্ধার করবে, এখনো যদি মনে হয় এই তৃণমূল আপনাকে উদ্ধার করবে, এই মালদার আইএসএফের প্রার্থী হিসাবে আমি বলছি না, ওটা ছেড়ে দিন। আমি আপনাকে বলছি নমিনেশন করাবো, তারপরেও বলছি যদি না নমিনেশন করাতে পারি অন্য সাবস্টিটিউট প্রার্থী থাকবে। এখনো ডেট আছে, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু বোঝার চেষ্টা করতে হবে কার ওপরে আক্রমণ চালাচ্ছে। অত বড় ওই লেভেলের মানুষের ওপর যদি আক্রমণ চালায়, তাহলে আপনি আমি তো অনেক ছোট্ট মানুষ, আমাদের সাথে কি হবে? যদি ওইটা থেকে যদি না শিক্ষা নিতে পারেন, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর আসছে। যেই দিন বলবেন একই রাত দিনের চেয়েও অন্ধকার, একই সকাল রাতের চেয়েও অন্ধকার, তখন আপনার পাশে কাউকে পাবেন না। কারণ আইনসভার মধ্যে আটকানো হচ্ছে, যেতে না পারে তার পরিকল্পনা চলছে। আপনারা বলুন, পশ্চিম বাংলার বিধানসভাতে ৭৭টা বিজেপির বিধায়ক, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক, মোট ৭৮টা বিরোধী বিধায়ক। কোন বিধানসভায় দেখেছেন ৮টা নতুন থানা করতে? কেন ভাঙড়ে দেওয়া হচ্ছে? ওরা ভালো করে জানে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়ককে আটকাতে না পারলে মানুষের চোখ খুলে দেবে। দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে, শিক্ষক প্যারা টিচার সরকারি কর্মচারী নারী পুরুষ নির্বিশেষে মানুষের চোখ খুলে দিচ্ছে। আগামী দিনে যদি ও বিধানসভায় যায়, বামপন্থীরা বিধানসভায় যায়, আইএসএফের আরও বিধায়করা বিধানসভায় যায়, তাহলে কিন্তু বিপদ আছে। এদের করে কাম্যে খাওয়ার জায়গা বন্ধ করে দেবে, এদের নোংরামি করার জায়গা বন্ধ করে দেবে। সেই জন্য আমাদেরকে আটকানো হচ্ছে। আর আপনারা যদি ওদের ট্যাপে পড়ে যান, আপনারা যদি ওদের সাথ দিয়ে দেন, আমি আপনাদের বলে যাচ্ছি দিন আসবে, এটা রেকর্ড করে রেখে দিন, যে আপনাদের চোখ থেকে পানি নয় রক্ত বার হবে, খুন বার হবে। আপনাদের পাশেই তথাকথিত মুসলিম সমাজের কিছু এখন বেরিয়েছে গো, কি বলে ওটাকে, না ওটা ও ব্যক্তিগত কোনো, যেমন না নাম বলবো না, ওই প্রতিবাদী কিছু বেরিয়েছে, তারা পাশে থাকবে। এতটুকু ক্ষমতা আছে এদের, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এতটুকু বলতে পারে না এরা, কি যে দিদি রমজান মাসে ফলের দামটা বেড়ে যাচ্ছে, একটু কমানোর জন্য ব্যবস্থা করবেন। এটা কি ভুল কথা বলেন? এতটুকু কথা তো, রমজান মাসে ফলের দামটা বেড়ে যাচ্ছে, একটু কমানো হোক। 43টা মুসলিম বিধায়ক আছে, আমাকে নিয়ে 44টা নাম। ধর্মে আমি মুসলমানের হিসাবে আমি বলছি, আমি মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য যাইনি, মানুষের প্রতিনিধিত্ব করার জন্য গিয়েছি। আর মানুষের ওখানে প্রতিনিধিত্ব করি, মানুষের কথা বলি। ধর্ম বর্ণ নিয়ে আমি কোনোদিন, জাত নিয়ে আলাদা আলাদা করে কোনোদিন ভাবি না। 43 জন মুসলিম বিধায়ক, এতটুকু বলার ক্ষমতা নাই। আর তুমি মুফতি মৌলানা হজরত গাজী সিদ্দিকী সৈয়দ বলে তুমি বলছো সব নাট টাইট করে দেবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বড় নেতা নয় কিন্তু এনারা, তার নাইটকে টাইট করে ফেলেছে, তার নাইটকে টাইট করে ফেলেছে। আর আমি আপনি তো অনেক ছোট ব্যাপার। 68টা দলিত সমাজের বিধায়ক আছে। আমি বিধানসভা ইচ্ছাকৃতভাবে একদিন আমি ছুটি করেছিলাম পার্সোনাল কাজের জন্য। যেদিনকে মারপিট হয়েছিল বিধানসভায়, নাটকের মারপিট, সেই দিনই আমি ছিলাম না। আরে বলেছিলাম আমি বেঁচে গেলাম, কারণ মিডিয়া বাইরে বেরোলেই বলবে কার দোষ তুমি বলো, তুমি তো 3 নম্বর প্রতিপক্ষ।
1 নম্বর তৃণমূল, 2 নম্বর বিজেপি, 3 নম্বর আমি মারামারিতে জড়াবো না। বলবে তাহলে কার দোষ তুমি বলো, যাক ওই দিনকে বেঁচে গিয়েছিলাম। বাকি আমি বিধানসভা একদিনও কামাই করিনি। যে কদিন আমাকে জেলের মধ্যে মমতা ব্যানার্জি রেখেছিলেন সেই কদিন ছাড়া আমি একদিনও বিধানসভা কামাই করিনি। তো আমি ওখানে দেখিনি 68 জন দলিত সমাজের বিধায়ক আছে, তারা দাঁড়িয়ে জোর গলায় বলতে ফেক এসসি সার্টিফিকেটটা বাতিল করতে হবে। 18 জন দলিত আদিবাসী সমাজের বিধায়ক আছে, আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একবারের জন্য তাদের কাছে দেখিনি যে বলা ফেক এসটি সার্টিফিকেটটা বাতিল করতে হবে। 10 লাখ এই 1 কোটি আদিবাসী নয় 1.5 কোটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মানে বুঝতে পেরেছেন চরম অন্যায় করছে, এটা বন্ধ করতে হবে এই বলার লোক আমি দেখিনি। সুতরাং আমি এটুকু বলছি না যে আপনার প্রতিনিধি মানে মুসলমানকে পাঠান, আপনার প্রতিনিধি মানে দলিতকে পাঠান, আপনার প্রতিনিধি মানে আদিবাসী, আপনার প্রতিনিধি মানে খ্রিস্টান বা হিন্দুকে পাঠান, এটা বলিনি। আপনার প্রতিনিধি মানে আপনার বিপদে আপদে আপনার পাশে থাকবে এই ধরনের লোককে পাঠান। কিন্তু দুর্ভাগ্য আমরা ভোটের সময় সব ভুলে যাই। 4.5 বছর বিরোধিতা করি, যখন পার্লামেন্টে ওয়াকাফের আইন পাস হবে কি হবে না, সবাই আপনারা বুকে হাত দিয়ে বলুন চাতক পাখির মতো তাকিয়েছিলেন পার্লামেন্টে ভোটাভুটির সময়। ইভেন আমি বলছি কে কি বক্তব্য দিচ্ছে, সকাল থেকে বক্তব্য শুনছি, বাড়ির লোক আমার যারা বলছে ভাতটা খেয়ে নাও, তাদের সাথে এক প্রকার ঝগড়াও হয়ে গিয়েছিল না কে কি বক্তব্য দিচ্ছে শুনতে হবে, ওয়াকাফ আইন না আইন করে না কেড়ে নাই, চাতক পাখির মতো তাকিয়েছিলাম আমার হয়ে ভোটটা কে দেবে। কিন্তু দুর্ভাগ্য ওই সময় আমরা তাকিয়ে থাকতে পারি, আজকের ভোটের সময় আসি সব ভুলে যাই। ওই রকম তাকিয়ে থাকার দরকার ছিল না। যদি 42টার মধ্যে অন্তত 25টাকে যদি বামপন্থী আইএসএফের বিধায়ক এমপিদের পার্লামেন্টের মধ্যে পাঠাতাম, এই 25 জন মিলে বাকি যারা আছে তাদেরকে হিলিয়ে ছেঁকে দিত। কিন্তু কি বলুন তো দুর্ভাগ্য আমাদের, আমরা গাছে লাগিয়ে আমের আশা করছি। আমরা দুর্নীতিগ্রস্ত চোর, জোর চোর, ফেরেমবাজ, কয়লা চোর, মানে কি বলে এটাকে, আর কি চোর বলবো, সব চোর ওরা, তাকে হ্যাঁ সব চোর, যা চোরের নাম বলবে তাই ওরা চুরি করেছে। বলে লোহা চিবোতে পারে না বলে খাই না, আর বর্জ্য দুর্গন্ধ বলে খাই না। আমি আপনাদের বলবো এরা দুটোকেই হজম করে নেয়। আমি উদাহরণ দিয়ে বলবো, এটা ভাষাটা একটু সংযত রেখে বললাম, আমি উদাহরণ দিচ্ছি। চলে যান না আপনি এতে কাঁচরাপাড়ার, আমাদের থেকে ভালো বলতে পারবে কাঁচরাপাড়ার, তিনি কাঁচরাপাড়াতে কীভাবে লোহা চুরি করেছে, হ্যাঁ এই নাম বলে ফেলেছে আমি বলবো না, কীভাবে লোহা চুরি করেছে। আর শুধু তাই নয়, সঞ্জয় ঘোষ আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুনে যে মেন মাস্টার মাইন্ড, সঞ্জয় ঘোষ 18 কোটি টাকার বছরে বর্জ্য বিক্রি করে দিত, মেডিকেলের যেটা বর্জ্য বিক্রি করে। তাহলে এরা পারে নাকি? তাই বলবো আপনাদের, আবারও বলছি আপনার বিপদে আপদে আপনার পাশে থাকা লোকটাকে আপনি ঠিক করুন। সংসদীয় রীতিনীতিতে আপনার এই 3 লাখ মানুষের মধ্যে থেকে একটা প্রতিনিধি তৈরি হবে যে বিধানসভার মধ্যে যাবে তথা আইনসভার মধ্যে যাবে। আগামী দিনে আইন করে আপনার জমিটা কেড়ে নেবে কি নেবে না আটকাবে, তার হয়ে বলার লোকটার নাম হচ্ছে বিধায়ক, তার হয়ে পার্লামেন্টে তার হয়ে বলার লোকটার নাম হচ্ছে এমপি। তাই আপনাদের বলবো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই। আগিয়ে আসুন, কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বেরেলি, কে ফুরফুরাওয়ালা, কে বুকে হাত বাঁধে, কে নাবির নিচে হাত বাঁধে, কে আহলে হাদিস, কে সালাফি, কে জামাতি, কে তাবলিগি, এই লড়াইয়ের সময় এখন নয়। কে হিন্দু, কে উচ্চবর্ণের, কে পিছড়ে বর্গের, এই লড়াইয়ের সময় আমাদের নয়। এখন হচ্ছে বাঁচার লড়াই, অধিকারকে সুরক্ষিত করার লড়াই। আপনার বুকে গুলি চালাবে না, আপনার নামে মিথ্যা মামলা দেবে না। ওই মৌলানাটাকে তুলে নিয়ে আসেনি এই জন্যই যে ও আহলে হাদিস নয় বলে চকে তুলে ভরে দিই। শুধু তাই নয়, আপনার মাল্লাতে আহলে হাদিস সমাজের একটা বড় আলেমকে তার বাড়ি তিনি কিছু অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে ঢুকে ধ্বংস চালিয়েছিল নওশাদ সিদ্দিকী, কিন্তু সেখানে কে আহলে হাদিস দেখেনি, প্রতিবাদ করেছিল। শামসেরগঞ্জে গঙ্গার ভাঙনে ওখানে
হাজার হাজার বাড়ি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে, এটা আমরা ভালো করে জানি। সব থেকে বেশি আহলে হাদিস সমাজের মানুষ শামসেরগঞ্জে আছে। নওশাদ সিদ্দিকী ফুরফুরার পীর পরিবারের ছেলে আহলে হাদিসদের বাড়ি চলে যাচ্ছে, চুপ থাকতে পারে না। একজন বিধায়ক হিসাবে শামসেরগঞ্জে ছুটে গিয়েছিলাম। কে আহলে হাদিস, কে বুকে হাত বাঁধে, কে নাবির নিচে হাত বাঁধে, ওটা ইসলামিক স্কলাররা ফাইসাল্লা করবে, কিন্তু তার বাড়িটা রক্ষা করার দায়িত্বটা আমার মধ্যে পড়ে। ওখানে গিয়েছিলাম, কনভেনশন করেছিলাম, এই শামসেরগঞ্জের ওই আহলে হাদিস ভাইদের বাড়িটা রক্ষা করার জন্যই আমি পীরের পরিবারের ছেলে হয়েও বিধানসভার মধ্যে আমি আওয়াজ তুলেছিলাম। আর আজকে আমাদের মধ্যে কি করছে, ও আহলে হাদিস যাবি না, এই ও ফুরফুরাওয়ালা তুই এখানে যাবি, ওরে বাবা ও চেল্লা দেয় তবলিগ, ও কি বলে বেরেলি, ই দেওবন্দি, ও দলিত, ও হিন্দু, ও মুসলমান, ও উচ্চবর্ণ, আবার ও শিয়া, ও সুন্নি, পিছড়ে বর্গ, এই করে আমাদের মধ্যে যতটুকুই মিল ছিল ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, এসআইআরে যাদের নাম বাদ পড়েছে, আমি মুসলিম সমাজের কথা বলছি, এইটুকু দেখে বাদ পড়েছে নাকি ও ফুরফুরা হুজুরের ভক্ত, ওদেরটা ছেড়ে দাও, এটা বলেছে নাকি যে ইসাহাক মাদানী সাহেব বা আলমগীর সর্দার সাহেবদের ওরা ফলোয়ার, ওরা আহলে হাদিস, ওদের নামটা বাদ দিয়ে দাও, এরকম হয়েছে না? ও দলিত, ও আদিবাসী, এটা নামটা বাদ দিয়ে দাও, এটা হয়েছে, এটা হয়নি। যখন তলোয়ার চালিয়েছে, যার গলা পেয়েছে কেটেছে। তাই প্রোটেক্ট যদি করতে চান, তলোয়ারের হাত থেকে গলাটাকে যদি বাঁচাতে চান, তাই সময় এসেছে কে হিন্দু কে মুসলমান ওই নিয়ে ভেদাভেদের সময় নয়। কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে তবলিগ, কে বেরেলি, কে আপনার ভিন্ন সমাজের মানুষ, কে শিয়া, কে সুন্নি, ওই ভেদাভেদের নয়। আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। যার যেটা স্কুল অফ থট আলাদা আলাদা আছে, সে সেটাকে প্র্যাকটিস করুক, এবং আমি অনুরোধ করব, কেউ কারো উপরে জবরদস্তি করে চাপিয়ে দেওয়া নয়, এটা থেকে বিরত থাকুন। আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি ঐক্যের সাথে থাকি, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো।